সংস্কারের পরে নির্বাচন নয়, নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরও প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে উপদেষ্টা আরও বলেন, দলীয় বিবেচনায় বিচার নিয়োগ বন্ধে আইন করা হচ্ছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক প্রভাব বন্ধের পরামর্শ আইন বিশেষজ্ঞদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটা কবিতা লেখার কারণে আইসিটি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয় দিদারুল আলমকে। শুধু তাই নয়, বিচার চলাকালে নানা ধরনের হয়রানির শিকারও হন তিনি। এই কবিতাটা আমি জামিনে বের হওয়ার 3 মাস পরে লেখা। তার মানে জামিনে বের হওয়ার 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। এই মামলার প্রমাণ যেটা তারা উত্থাপন করলেন, সেটাই তো আসলে প্রমাণ করে যে এই মামলাটা একটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পুরোপুরি একটা ভুয়া মামলা। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে বক্তারা বলেন, গত 1.5 দশকে বিচার বিভাগ অনেকটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল। পদ পদোন্নতির জন্য অনেক বিচারক রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই বিচার ব্যবস্থা সংস্কারের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে। সুতরাং আইন বা সংবিধান দিয়ে সবকিছু বেঁধে রাখা যাবে না। ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মক হবে। একজন বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কি বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পট অ্যাক্ট হিসেবে ব্যবহার করা। অন্যদিকে কত হাজার কন্টেম্পট পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই, কিন্তু এই গত 10 বছরে যত কন্টেম্পট পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্পট পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলেছেন আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পাবো। ডিস্ট্রিক্ট কোর্টের বাথরুমে গেলে কারো যদি টয়লেট চেপে লেগে থাকে, সে ওখানে গিয়ে ওয়াশরুম ইউজ করবে না, থুতু। তারপরে হচ্ছে আপনার পানির পিক, বাথরুমে মানে পুজো পানি জমে থাকে 3-4 ইঞ্চি, প্রায় 80% ডিস্ট্রিক্ট কোর্টের এই অবস্থা। হাইকোর্টেরও একই অবস্থা, বাই দ্য ওয়ে। তো কেন হাইকোর্টের একই অবস্থা? এবং আপনি যদি নারী স্বাস্থ্যের কথা চিন্তা করেন, দীর্ঘ সময় বাথরুমে না গেলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কত বেশি হয়ে যায়। সেখানে চরমভাবে ব্রেস্ট ফিডিংও সব জায়গায় আছে বলে মনে হয় না। কি ভয়ঙ্কর অবস্থা! যে এগুলো কি খুব কঠিন কাজ। যে এই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেইটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে যে আমার 2 মিনিট লাগবে। এই দ্বন্দ্বের কারণে জুডিশিয়ারিকে এই বাজেটগুলো দেওয়া হয় না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে ভ্যারিয়াস ক্রাইটেরিয়া কিন্তু অ্যাসেস করতে পারলে ভালো হয়। দুর্নীতি একটা ব্যাপার, দুর্নীতি যদি সেই মাত্রায় হয় যার কিছু করা নাই, সেটা একটা কথা। কিন্তু এখানে যদি কারেক্টিভ অ্যাকশন নেওয়া সম্ভব হয়, কোর্টে ফিরে আসা সম্ভব হয় উইথ কারেক্টিভ অ্যাকশন, উইথ কনফিডেন্স, তাহলে সেটা বোধহয় আমাদের বিবেচনা করা উচিত। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ আছে। দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। আমি কোর্টটা ফেলে রেখে দিব, আমি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস ল করবো, সেই ল অনুযায়ী নিয়োগ হতে হতে 1 বছর 1.5 বছর থাকবে, 1 বছর 1.5 বছর বাংলাদেশে থাকবে না। এ সময় সংস্কার, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। এখন একটু শুনে চিন্তা করে বলবো যে এইভাবে করা যায়, তাহলে হয় কি আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি। তাহলে মনে হয় কি যে আমরা বলছি ওনারা শুনে না, শুনতে চাই, হাতে সাথে করা যায় না। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করেন বক্তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।